কুমিল্লার মেঘনা উপজেলায় রবিবার ১৭ মে দুপুর ১২টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে মেঘনা উপজেলা পরিষদ মাঠের পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলিক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এনসিপি কেউ করেন বা কেউ করেন না, স্কুলগামী শিক্ষার্থী, এখানে অনেক আন্টি উপস্থিত হয়েছেন যারা এনসিপি হয়তো করেন না কিন্তু আমাদেরকে হয়তো দেখতে আসছেন। এখানে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাতে ইসলামের অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এনসিপি কে যারা পছন্দ করেন তারাও উপস্থিত হয়েছেন, এনসিপি যারা পছন্দ করেন না তারাও এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সবাইকে আজকের এই প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় মেঘনাবাসী, আমি যখন আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের মেঘনা উপজেলায়, এটা আমাদের খুবই কাছের একটা উপজেলা। আমার বাড়ি দেবিদ্বার, এখান থেকে খুবই কাছের, আমরা একই এলাকার মানুষ। আমার মা বোনেরা আজকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আজকে একটা বিষয়, আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আজকের প্রোগ্রামে অনেকেই বলছেন এই সরকারের অনেক গুণ, 3 মাসে 4 খুন। এখন এই বিষয়গুলো আমরা বলতে চাই না, আমরা এত তাড়াতাড়ি আমরা এত তাড়াতাড়ি এসব বলতে চাই না। এত উপজেলায় 3 মাসের 4টা যদি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করেন? স্বরাষ্ট্রমন্ত্রী উনি মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি মাঝে মাঝে অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। আসলে ওনার মন্ত্রণালয় নিয়ে মনে হয় ওনার কোনো চিন্তা নাই। এখন মানুষ যেভাবে বলা শুরু করছে যে এই মেঘনা উপজেলার মানুষ, আমি আজকে শুনলাম আমাকে এখানে বলছে যে এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন। এই যে আমি আজকে আসলাম, মানুষ যে ব্যানারে ব্যানারে বলছে বিচার চাই, স্ত্রী তার স্বামীর হত্যার বিচার চাচ্ছে, সন্তান তার বাবা হত্যার বিচার চাচ্ছে, মা তার সন্তান হত্যার বিচার চাচ্ছে। এই বিচারটা করবে কারা? আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং পরিতাপের সাথে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যেই এই আস্থা নাই হয়ে যাবে। এজন্য এই সরকারের উচিত যার কাজ সে যেন করে। আমরা বুঝতেই পারি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোন ধরনের মন্ত্রী আছে, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আহ্বান থাকবে যথাযথভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং স্থানীয় যে থানাগুলোতে এই হত্যা মামলাগুলো হয়েছে, এই হত্যা মামলাগুলোর সাথে যারা জড়িত, পুলিশ প্রশাসনের কাছে আমাদের সবার পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে যারা খুনি রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা আপনারা নেবেন। এবং এই বিষয়গুলো স্থানীয় এনসিপি, আমাদের যারা নেতা কর্মী আছে তারা এই বিষয়গুলো নজরদারিতে রাখবে যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে। প্রিয় মেঘনা উপজেলাবাসী, আমরা দেখতে পেয়েছি এই মেঘনা উপজেলায় অনলাইন জুয়ায় আমাদের সয়লাভ হয়ে গিয়েছে। এখানের অনেক মানুষ যারা 200-300 টাকা শ্রমের বিনিময়ে কাজ করে অনলাইন জুয়ায় এখন আসক্ত হয়ে গিয়েছে। এই সরকারের কাছে আহ্বান থাকবে, অনলাইন জুয়া এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনারা নীতিগত পর্যায়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। না হয় যুব সমাজের যে অবক্ষয়, সে অবক্ষয় ঠেকানোর কোনো আর ব্যবস্থা থাকবে না। এবং মাদকের যে বিস্তার ঘটেছে, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখতে পাই মাদক নিয়ে কথা বললে একটা আইওয়াশ কিছু অভিযান পরিচালনা করে মাদক সেবকদেরকে ধরা হয়, কিন্তু মাদকের যারা সিন্ডিকেট চালায়, মাদকের যারা ব্যবসা করে,
মাদকের যারা সরবরাহ করে তারা দেখা যায় নেতাদের সাথে তারা ঘোরাফেরা করে। সেজন্য প্রিয় মেঘনা উপজেলাবাসী, আমাদের মঞ্চেও যদি আপনারা কাউকে দেখতে পান, কারণ এই মাদক ব্যবসায়ী যারা রয়েছে তারা রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে তারা পছন্দ করে। তারা দেখা যায় রাজনৈতিক নেতাদের আশেপাশে থেকে তাদের সাথে দূর থেকে একটা সেলফি তুলবে, আসবে। এই যে এখানে অনেকে আমার সাথে এসে ছবি তুলে গেছেন, আমি কোনাদেরকে চিনি, আমার সাথে আসলো, একটা ছবি তুললো, দূর থেকে একটা ছবি তুললো, এই ছবি ফেসবুকে পোস্ট দিবে যে নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ বিশেষ। অথচ ওর সাথে আমার দেখা হয়েছে 5 সেকেন্ড। এরকম যদি আপনারা আমাদের মধ্যেও কাউকে দেখতে পান, এনসিপির মধ্যেও যদি কাউকে দেখতে পান, আপনারা সবাই ধরে নিয়ে তাকে থানায় সোপর্দ করে দিয়ে আসবেন। একই সাথে সাথে সরকারের কাছে আহ্বান থাকবে, এই মাদকের সিন্ডিকেটকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আমাকে কিছুদিন আগে একজন বললেন, আপনি যদি মাদক কিনতে চান তাহলে বেশি কোথাও যাওয়া লাগবে না, আপনি প্রয়োজনে অনেক থানা থেকে আমাদের পুলিশ ভাইয়েরা তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য, কিন্তু পুলিশের মধ্যে একটা অংশ যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় তারাও মাদকের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে গিয়েছে। সুতরাং পুলিশ ভাইয়েরা, আমরা জানি আপনারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আপনারা সবাই নয়, আপনাদের মধ্যে কতিপয় একটা অংশ আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মাদক সিন্ডিকেট গুলোকে পৃষ্ঠপোষকতা করে দিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, দেশের জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই মাদক নির্মূলে আপনাদের ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য মাদক নির্মূলে আপনারা সহায়তা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই পুলিশের অনেক সদস্য, সবাই না, বেশিরভাগই হচ্ছে তারা চায় দেশ উন্নতির দিকে, প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক যেন হয় সেদিক যাওয়ার জন্য পুলিশ সদস্যরা চেষ্টা করেন, কিন্তু তাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাদের যানবাহনের অপ্রতুলতা রয়েছে। দেখা যায় লুটের চোরে একটা হচ্ছে অপরাধ কার্যক্রম হলো, এখান থেকে লুটের চোরে যাইতে কতক্ষণ লাগে? ধরেন 40 মিনিট লাগে। যে ছিনতাই করে সে 200 সিসির বাইক দিয়ে ছিনতাই করছে, আর পুলিশকে দেখা যায় টোটো নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইতে হয় কিনা? কারণ পুলিশের দোষ দিয়ে লাভ আছে? কারণ পুলিশকেও আমাদেরকে পরিবহন সমস্যা, যান্ত্রিক সমস্যা, তাদেরকেও আমাদের অর্থ বরাদ্দ যথাযথভাবে নিশ্চিত করতে হবে। না হয় পুলিশ দেখা যাবে অপরাধী ধরে নিয়ে আসবে থানায়, একদিন পর হাইকোর্টে চালান করে দিবে, দেখা যায় কোর্ট থেকে আবার দেখা যায় ওই অপরাধী কোর্ট থেকে জামিন নিয়ে এসে সে আবার পুরানো ব্যবসা শুরু করে। কারণ সে মাদক বেচলে 2 লাখ টাকা লাগে, কোর্ট থেকে জামিন আনতে 40,000 টাকা লাগে, দিন শেষে 1,60,000 টাকা লাভ। সে আবার ধরা খাবে, 2 লাখ টাকা আবার বেচবে, আবার কোর্ট থেকে জামিন আনতে 40,000, হয়তো পুলিশ টানালে 10,000 টাকা দিল, তাও তো 1.5 লাখ টাকা লাভ। সুতরাং আমাদের এই সিস্টেমটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা যারা আছেন, আমরা চাই আপনারা পেশাগত জীবনে আপনারা দক্ষতার সাথে, পেশাগত সমৃদ্ধির সাথে বাংলাদেশের উন্নতিতে আপনারা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকুন। সেজন্য আমরা চাই অপরাধীর প্রশ্নে আপনারা যেন 0 টলারেন্স নীতি আপনারাও গ্রহণ করেন। আমরা চাই না পুলিশ এবং অপরাধী একসাথে চলতে পারে না। আমরা যদি দেখতে পাই থানাগুলোতে অপরাধী ঘুরঘুর করছে এবং থানাগুলোতে অপরাধীরাই দালালের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে আমাদেরকে শঙ্কায় থাকতে হয়। এই উপজেলায় দালাল সমস্যা আছে না? এই উপজেলায় দালাল সমস্যা আছে না? দালাল ছাড়া কি থানায় সহায়তা পাওয়া যায়? আমরা এটা আর শুনতে চাই না। আমরা চাই পুলিশের সাথে জনগণের একটা নির্ভরতার সম্পর্ক তৈরি হোক। সেজন্য পুলিশকে এগিয়ে আসতে হবে, পুলিশকে দালাল মুক্ত সেবা প্রদান করতে হবে, সেজন্য পুলিশকে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। প্রিয় মেঘনা উপজেলাবাসী, আপনাদের টোটাল 8টা ইউনিয়ন আছে। লুটেরচর ইউনিয়ন আছে, চন্দ্রপুর ইউনিয়ন আছে, বাহরখোলা ইউনিয়ন আছে, মানিকারচর, রাধানগর, লুটেরচর, বরকান্দা, আরেকটা হচ্ছে গোবিন্দপুর। এই ইউনিয়নগুলো আছে না? এই ইউনিয়নগুলাতে আমরা দেখতে পাই, যদি রাস্তাগুলা দেখি, আসলে আমি আর কি বলবো, আমার এলাকার রাস্তা তার চেয়ে বেশি খারাপ। এই পুরো উত্তরের রাস্তা, কুমিল্লা উত্তরের রাস্তা, এই কুমিল্লা উত্তরকে সব সময়
পতিত ফেসিড সরকার, ওদের এখনো কিছু হচ্ছে সমর্থক মাঝে মাঝে পাওয়া যায়, যারা মাস্ক দুইটা লাগাইয়া ছোট করে গলার স্বর এই জায়গায় আনে, আইনে একটা স্লোগান দিবে, স্লোগান দিয়া ফর এক্সাম্পল লুটের চোরে কয় জয়, আর এই যে এখানে আইসা বলে বাংলা, আর এই মাঝের সময়টা কই থাকে দৌড় করে থাকে। এটা হচ্ছে আল্লাহর জিল্লতি, এটা হচ্ছে জুলুম, যে করছে এত বছর, এটা হচ্ছে তার শাস্তি। তোর এমনি দৌড়াইতে থাক, এটা দৌড়াইতে থাক, সমস্যা নাই। লুটের চোরে বলবি জয়, আর মেঘনা উপজেলা এসে বলবি বাংলা, আর এই মাঝখানটা থাকবি তোরা কিসের উপরে? আমাদের দেখতে এটা ভালো লাগে, আমরা আনন্দ পাই, এটা আমরা আনন্দ পাই। রুমের মধ্যে 5 জন দাঁড়ায় দাঁড়ায় একটা প্ল্যাকার্ড নিয়ে জয় বাংলা স্লোগান দেয়, এবং এমন ভাবে বলে তোরা মনে করিস না এটা দিয়ে, এটা করতে থাক, এটা আমরা আনন্দ পাই। কারণ আল্লাহর যেই তোদের উপরে যে জিল্লতি, এই জিল্লতির প্রমাণ এই দুনিয়াতে মধ্যে দিচ্ছে। তোদের অপমান, তোদের ধ্বংস এই দুনিয়াতেই হয়েছে। এই 5ই আগস্ট এই 20 কোটি মানুষের সামনে তোদের লজ্জার মধ্য দিয়ে, অপমানের মধ্য দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার কুমিল্লা উত্তরকে সব সময় লাঞ্ছনা এবং বঞ্চনার চোখেই দেখতো, সেজন্য গত 17 বছরে এখানে কোনো ইটও লাগে নাই। সেজন্য আমরা চাই এই সরকার উন্নয়ন কার্যক্রমগুলো হাতে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সরকারের মধ্যেও আমরা বৈষম্যমূলক আচরণ দেখতে পাচ্ছি। আজকে দেখলাম নোয়াখালীতে 6টা আসন, আমি যদি ভুল না করে থাকি 6টা আসন, 6টা আসনের মধ্যে নোয়াখালী 6-এ আমাদের এনসিপির মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ আছে। আমরা দেখলাম 5টা আসনেই বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এনসিপির মাননীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের আসনে বরাদ্দ দেওয়া হয়নি। এটা কি বৈষম্য না? মাননীয় সরকার, ভোটটা যখন হয়ে যায়, এই পুরা জনগণের দায়িত্ব আপনাকে নিতে হবে, মাথায় রাখতে হবে আপনি শুধু বিএনপির সরকার নয়, আপনাকে যারা ভোট দিয়েছে আপনি তাদেরও সরকার, যাদের আপনার ভোট দেয় নাই আপনি তাদেরও সরকার। মনে রাখতে হবে আপনি শতভাগ ভোট পাই আপনি ক্ষমতায় যান নাই, অর্ধেকের বেশি মানুষ আপনার বিরুদ্ধে আছে। সুতরাং আপনি যদি মনে করেন আপনি শুধুমাত্র বিএনপির শুধুমাত্র সুযোগ সুবিধা দিবেন, তাহলে যেই গণবিরোধী অবস্থান আপনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু সেটার ফলাফল ইতিবাচক হবে না। এজন্য আপনার কাছে আহ্বান থাকবে, সবার সরকার হয়ে উঠুন, না হয় গদি আপনাদেরকে ছেড়ে দিতে হবে। সেজন্য আমরা চাই কুমিল্লা উত্তরের এই যে মেঘনা, বন্যা, আমাদের দাউদকান্দি, মুরাদনগর, তিতাস, দেবিদ্বার, এই জায়গাগুলোতে আমাদের সমুন্নয়ন হোক। এই জায়গার মানুষগুলাকে যেন বিদেশে না যেতে হয়, এই জায়গাগুলাতে, উপজেলাগুলাতে যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় মেঘনা বাসী, এখানে কিছু স্কুল আছে, যেমন মানিকারচল এলএল উচ্চ বিদ্যালয় আছে, এটা ভালো স্কুল। তারপরে হচ্ছে আমাদের শাহানা লতিফ গার্লস স্কুল আছে, আছে না? ভালো স্কুল। দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় আছে, আমাদের চন্দনপুর হাই স্কুল আছে, আছে না? এই সরকার আসলে কাদের জন্য রাজনীতি করে আমি বুঝি না। যে পোলাপান রাতে 2টা পর্যন্ত এল ক্লাসিক দেখে আর চ্যাম্পিয়ন্স লিগ দেখে, আপনি এই পোলাপানের সাথে বাটপারি করে, এই পোলাপানের সাথে ভুগিচুগি করে পারবেন? পারবেন? রাজনীতি করতে হলে এই জেন আলফা পোলাপান গুলাকে দেখে রাজনীতি করতে হবে। এরা রাতে 3টা পর্যন্ত এল ক্লাসিক দেখবে, সকালবেলা এসে আবার রাজনৈতিক মিছিলে আসবে অধিকার আদায়ের জন্য। সুতরাং গণভোটের 70% প্লাস মানুষ আস্থা রেখে গণভোটে হের পক্ষে ভোট দিয়েছে। আপনি আবার গণবিরোধী একটা অবস্থান নিচ্ছেন, মনে করেন না এই প্রজন্ম আপনাকে ছেড়ে দিবে, এই প্রজন্ম আপনাকে ছাড়বে না। কম্পিউটারের ব্রেন, আপনারা এই মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই তো স্টেজে দাঁড়িয়ে বলছেন সবাই হের পক্ষে ভোট দিয়ে, বলে নাই? এই কথা মনে আছে না? বলছে কিনা? বলছে কিনা? তাইলে
যিনি নিজেই কমিটমেন্ট দিয়েছে, এখন যদি নিজে কমিটমেন্ট ব্রেক করেন, এই প্রজন্ম কি ভুলবে? একটা 15 বছর, 16 বছর, 18, 20 বছরের একটা ছেলে যতদিন বাইচা থাকবে ততদিন আপনাকে মনে করবে আপনি অঙ্গীকার অথবা আপনি ওয়াদা বরখেলাপ করেছেন। সেজন্য একটা ক্লাস 6-7 এর পোলাপাইনের সাথে কথা বলে দেখেন, কত স্মার্ট, কত ব্রিলিয়ান্ট, দেশ নিয়ে কত চিন্তা করে না এখন। আগে মনে করতো কি যে এই ইয়াং পোলাপান এই রাজনীতির বুঝে কি, আরে এই তো মূল রাজনীতিটা করে। আগে বাপ বাসার মধ্যে যেটা বলতো সেটা হইতো, মা যেটা বলতো সেটা হইতো, আর এখন পোলাপাইন বাপ মারে বুঝায়। কেন আর্জেন্টিনা সাপোর্ট করবেন? কেন বলে কিনা, বলে কিনা? পোলাপাইন বাপরে বুঝায় যে গত বছর সৌদি আরবের আর্জেন্টিনার সাথে খেলার কথা ভুলে যায় না, বলে কিনা? সেই জন্য এখন ইয়াং প্রজন্মকে আপনি বাদ দিবেন। আপনি তো জেনজির কথা দেখছেন, জেন আলফা যে সামনে আসতেছে, এদের কথা আপনারা চিনেন না এখনো। সেজন্য পরবর্তী রাজনীতি যদি আপনাকে নির্মাণ করতে হয়, এই রাজনীতির যারা কনজিউমার, আপনি তাদের কথা চিন্তা করে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি রাজনীতির কনজিউমার কারা, তারা কি চায় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি রাজনীতির কনজিউমারকে আপনি আমলে নিচ্ছেন না, যেখানে পাচ্ছেন সেইখানে আপনি ট্যাক্স বসাই দিচ্ছেন। আতঙ্কে আছি, কবে যেন বক্তব্যের মধ্যে জানেন ট্যাক্স বসাই, বাইকের মধ্যে ট্যাক্স বসাচ্ছে, অটো রিক্সার মধ্যে ট্যাক্স বসাচ্ছে, বিয়ের মধ্যে ট্যাক্স বসাইছে। ভয় হয়, সমস্যা নাই, বিয়ে তো করে ফেলছে। সেজন্য এই সরকারের কাছে আহ্বান থাকবে, আপনারা ট্যাক্সের পরিধি প্রয়োজনে বাড়ান, কিন্তু ট্যাক্সের মাত্রা আপনাকে কমাইতে হবে। আমাদের দেশের যে বিজনেসম্যানরা রয়েছে, আপনারা যে হারে ট্যাক্স বসানো শুরু করেছেন, তারা এই দেশে বিজনেস করবে না, তারা বিদেশে চলে যাবে। আমাদের প্রাইভেট সেক্টরকে আপনারা সম্প্রসারিত করে দেন, আমাদের এসএমই যেন বাড়তে পারে সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে। প্রাইভেট সেক্টরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। মাফিয়া বিজনেসম্যানদেরকে যথেষ্ট দিয়েছেন, আমাদের আবার প্রাইভেট সেক্টর এবং এসএমইতে আমাদের বেশি বেশি ইনভেস্ট করার সুযোগ করে দিতে হবে। আমরা যদি আমরা যারা বিনিয়োগকারী আছে, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, তাদেরকে যদি আমরা সুযোগ না করে দেই, তাহলে কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা বৃহৎ উদ্যোক্তাতে পরিণত হবে না। সেজন্য সরকারের কাছে আহ্বান থাকবে, এই সরকার যেন অবশ্যই আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মাথায় রেখে তার জন্য বাজেট পলিসি বাস্তবায়ন করে, এসএমই খাত যেন বৃদ্ধি হয়, এসএমই খাত যেন প্রসারিত হয়, সেটা মাথায় রেখে যেন তার বাজেট পলিসি করে। প্রিয় মা বোনেরা, আপনারা আজকে যেখানে আছেন, আমরা জানি আপনারা সমাজে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ভোটের সময় জনপ্রতিনিধিরা এসে পায়ে ধরে, মা খালা চাচি বোন পারে না আম্মা কয়ে ডাইকা একদম পায়ে ধরে বসে বলে, এরকম হয় না? নির্বাচনের আগে প্রতিনিধিরা ঘরে ঘরে যায় না, পা ধরে বসে থাকে না, আর নির্বাচনের পরে কোনো খোঁজ পাওয়া যায় না। নির্বাচনের পরে বেরিয়ে আইতে এত কথা কি, ঠিক কিনা? ঠিক কিনা? নির্বাচনের পরে আর বেরিয়ে আইতে কাজে লাগে না। এই ধরনের ভণ্ডামিপূর্ণ রাজনীতি আর বাংলাদেশে থাকতে পারে না। মনে রাখতে হবে, এনসিপির নেতা কর্মী আপনারা যারা আছেন, আপনাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, মেয়েদের অংশগ্রহণ রাজনীতিতে কোনো অলংকারিক না। যে সামনে মিছিলে 5টা মেয়ে রাখবেন, কোনো ডিসিশন মেকিং এ রাখবেন না, এমন হইতে পারে না। আপনারা ঠিক একইভাবে আমাদের যোগ্যতা ভিত্তিক নারী এবং পুরুষের অংশগ্রহণ থাকবে। যিনি যোগ্য উনি নেতৃত্বে আসবে, সে হোক নারী, সে হোক পুরুষ। এই ক্ষেত্রটা যদি আপনি উন্মুক্ত না করতে পারেন, তাহলে আপনার নেতৃত্ব বিকাশ হবে না। সুতরাং নারীদের নেতৃত্ব বিকাশের যথাযথ আপনাকে স্পেস দিতে হবে, যেন নারীরা নেতৃত্ব দানে এগিয়ে আসে। এবং আমাদের নারীরা যারা আছে, আপনি দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মায়েরা 35-40 বছর হইলেই তাদের অসুস্থ হয়ে যায়, তাদের যথাযথ পুষ্টির ব্যবস্থা তাদের থাকে না। সেজন্য আমাদের নারীদের শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারীদের পুষ্টির এই 3টার ব্যবস্থা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেজন্য আমাদের নারী নেতৃত্ব যারা আছে, আপনারা এই বিষয়গুলো নিশ্চিত করবেন, যেন নারীদের শিক্ষা যেন নিশ্চিত হয়। আমাদের একটা গ্রামের একটা ভুল ধারণা আছে
যে নারীদেরকে একটা নির্দিষ্ট বয়সের পরে বিয়ে দিয়ে দিতে হবে, মেয়েদেরকে পড়াইয়া কোনো লাভ নাই, এটা ভুল ধারণা। মেয়েদেরকে পড়াইয়া লসে পড়ছে এমন কোন বাপ মা বাংলাদেশে একজনও নাই। পোলা পাইন্ডে পড়াইয়া লসে পড়ছে এরকম উদাহরণ আছে, যে বিয়া করে বাপ মার খোঁজ খবর নেয় নাই। কিন্তু মেয়েদেরকে পড়াশোনা করাইছে, পড়াশোনার পরে মা বাপের খোঁজ নেয় নাই। পুরো বাংলাদেশে আসমানের নিচে জমিনের উপরে একটা উদাহরণ নাই আছে। সেজন্য আমাদের নারীদের শিক্ষা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আমাদের নারীদেরকে বেশি বেশি তারা যেন এমপ্লয়মেন্টের দিকে যায়, কাজের দিকে যায়, সেই জিনিসগুলোর জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। সেজন্য আমাদেরকে স্পেস করে দিতে হবে। আমরা যদি মনে করি যে নারীদের এত কথা কি, নারীরা পিছনে থাকবে, ডিসিশন মেকিং এ নারীরা থাকবে না, এটা আমাদের ভুল ধারণা। জুলাইয়ে আন্দোলন যখন বন্ধ হয়ে যায় তখন নারীরা ঝাঁকে ঝাঁকে পাখির মতো রাস্তায় নেমে আসছে, বাংলাদেশের পুরো মুভমেন্টটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং ইতিহাসের প্রত্যেকটা ক্রান্তিকালীন সময়ে যারা রাস্তায় এসে নেতৃত্ব দিয়েছেন, আমার মা বোনেরা রাস্তায় এসে নেতৃত্ব দিয়েছে। আপনি আন্দোলনের সময় সামনে রাখবেন আর ডিসিশন মেকিং এর সময় পিছনে পাঠাই দিবেন, এই ধরনের ভণ্ডামি এনসিপির রাজনীতিতে হতে পারে না। সেজন্য এনসিপির নেতৃত্বে যারা থাকবে, সেজন্য আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে, আমাদের মায়েদের কথা শুনতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে, এবং এই সমস্যাগুলোকে আপনি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেগুলো তাদের অধিকারগুলোকে আদায় করতে হবে। প্রিয় এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, এই যে এখানে অনেকগুলো মানুষ আসছে, আপনারা ভাবার কোনো দরকার নাই, সবাই আপনার ভোটার। এখানে অনেকে দেখতে আসছে, অনেকে রাস্তা দিয়ে যাইতেছিল, অনেকগুলো মানুষ আছে এই কারণে দেখতে আসছে। আপনি দেখবেন জ্বালাই করে না, জ্বালাই করলেও 10টা মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে কিনা। এখন যদি কোদাল দিয়ে মাটি কাটেন দেখবেন 20টা মানুষ পান খাইতে খাইতে দেখতেছে, দেখে কিনা। যদি বেকু দিয়া মাটি কাটো 20টা মানুষ দেখে দাঁড়ায় দাঁড়ায় দেখে না। এই স্টেজটা করার সময় 15টা মানুষ দাঁড়াইছিল না, এদের চাইছে কি কি বান্ধে, কেমনে বান্ধে। এখানে যারা আছে সবাই আপনার ভুটান না, সবাই আপনার কর্মী না, তারা দেখতে আসছে বেশিরভাগ। সেজন্য সাংগঠনিক বিস্তারের জন্য আমাদের যারা দায়িত্বশীল আছেন, মেঘনা উপজেলার প্রধান তত্ত্বাবধায়ক রশিদ ভাই, নাহিদুজ্জামান ভাই সহ এখানে অনেকে আছেন, আমি সবার নাম বললে অনেকক্ষণ সময় লাগবে। এখানে ছাত্র শক্তির কুমিল্লা উত্তরের সভাপতি মাহমুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আমাদের আছে মাহিন। এই ছাত্র শক্তির যারা আছে মেঘনা উপজেলাতে, আপনারা এই দুইজনের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা দুইজন যারা সভাপতি মাহমুদুল হাসান, আমাদের সেক্রেটারি হচ্ছে ইব্রাহিম, আর হচ্ছে সাংগঠনিক সম্পাদক মাহিন, আপনারা ছাত্র শক্তি যারা করতে চান তাদের দুইজনের সাথে যোগাযোগ করবেন। আমাদের যুব শক্তির যারা এখানে লিডার আছেন, একটু দাঁড়ান তো কাইন্ডলি। আমাদের যুব শক্তির ভাই আছেন, উনি কিবরিয়া ভাই আছেন, এই কিবরিয়া ভাই যুব শক্তিকে অর্গানাইজ করবেন। আমাদের নারী শক্তির এখানে সদস্যরা আছেন, অর্গানাইজ করবেন। প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদেরকে যাইতে হবে, তাদের সমস্যাগুলো শুনতে হবে এবং সেগুলো রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তর করতে হবে। এটা আমি এখানে বিশ্বাস রাখতে চাই, এই মঞ্চে যারা আসছে, আমরা কি সরকার এখন? আমরা এখন বিরোধী দল। মামলা হামলার ভয় আছে, কথা বলতে বাধা দেয়। রাজনীতি ওই সময় মূল রাজনীতি যে সময় পুলিশের গাড়িটার পিছনে থাকে, সামনে যখন থাকে ওইটা মূল রাজনীতি না। সরকার দলের নেতা কর্মীর গাড়িটা থাকে কোথায়? সামনে। আর আমাদের গাড়ি কই থাকে? পিছনে, মানে দৌড়ায়। এই দৌড়ানোর সময় যারা আপনারা সামনে আসছেন আজকে, আপনারাই হচ্ছেন মূলত এনসিপির মূল চালিকা শক্তি। আপনারা টেন্ডারের ভাগের জন্য আসেন নাই, আপনারা জমি দখল করতে আসেন নাই, ব্যবসা দখল করতে আসেন নাই, আপনারা সংগঠনটার দায়িত্ব নিতে আসছেন। আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। কারণ সরকার দলে অনেক লোক পাওয়া যায়, আর বিরোধী দলে একটা ছবি তুলতে পাওয়া যায় না। ভাই সমস্যা নাই, আসি তো, সমস্যা বুঝেনি তো ভাই, সরকারি চাকরি করি বা একটা ব্যবসা করি, সমস্যা নাই, ফোন দিয়ে না, এরকম আছে না? আছে না? এই সময় যারা আজকে এখানে অনেকগুলো মানুষ আসছে, আপনাদের প্রত্যেকটা মানুষকে, অনেকে আমাদেরকে বলতে হাফ প্যান্ট পার্ট। আমি যখন নির্বাচনে ভোট করা শুরু করলাম, প্রথম প্রচারণা, আমি ভোট গুনতাম, আমারে বলতে আমি 500টা ভোট পাবো। আমি গুনতাম 520, 530, 540, 1000, 1200 এরকম গুনতাম। এই ভোট শেষে গিয়া 1,72,000 ভোটে কনভার্ট হয়েছে। কে দিছে? আল্লাহ এবং জনগণ। আপনি যদি মানুষের মধ্যে মানুষের সমস্যাগুলোকে রাজনৈতিক ভাষাতে রূপান্তর করতে পারেন, মানুষই আপনাকে উপরে তুলবে আর আল্লাহ উপরে তুলবে। সেজন্য সমস্যা মানুষের সামনে দাঁড়ান।
আর যারা মাঝে মাঝে লুটের চরে জয় আর মেঘনা উপজেলায় এসে বাংলা বলেন, আপনারা গণ, এমন ভাবে গণ, উইল নট কাম ব্যাক। এই জয় এবং বাংলা এবং যতদিন বাইচা থাকেন এই দৌড়ের উপরে আপনাদেরকে থাকতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা আল্লাহর কাছে ইয়া করি না, তওবা করি না, তওবা করি না। তওবার প্রক্রিয়া কয়টা? আগে আল্লাহর কাছে কি চাইতে হয়? মাফ চাইতে হয়, ভুল স্বীকার করতে হয়, যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও, এটা করতে হয় কিনা? এরপরে কি করতে হয়? কমিটমেন্ট দিতে হয়, আল্লাহ যে অপরাধ করছি অপরাধ আর কোনোদিন করবো না। এরপরে এটাকে আমলে রূপান্তর করতে হয়, হয় কিনা? হয় কিনা? ভুল করছেন, স্বীকার করেন, মাপ চান, জনগণের কাছে মাপ চান, বিচারের আওতায় আসেন। এইভাবে এই বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের মধ্য দিয়ে যত যাবেন, মানুষ তত বেশি আপনাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত এবং আল্লাহর সিদ্ধতের মধ্যে আপনারা থাকবেন। প্রিয় মেঘনাবাসী, এখানে আসার পরে একটা পেনশনের জন্য একটা লোক আসছে, টিচার আসছে। আমাদের একটা বড় সমস্যা আমাদের দেশে, একটা শিক্ষকরা, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা আপনারা দেখবেন, তারা 25-30 বছর শিক্ষকতা করে কয় টাকা বেতন পায় বলেন? এই শিক্ষকতার পরে বয়স যখন একদম দ্বার প্রান্তে, তখন কিছু 75 মাসের বেতন পেনশনের টাকা পায়, এবং বেশিরভাগই দেখা যায় এই পেনশনের টাকাটা যথাযথ সময়ে পায় না। অফিসে অফিসে, দুয়ারে দুয়ারে, বিভিন্ন দপ্তরে দপ্তরে, মন্ত্রণালয়ে ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে চিকিৎসার টাকাটা পর্যন্ত ম্যানেজ করতে পারে না। এই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে, আমাদের এমপিভুক্ত শিক্ষকরা যারা জাতি গড়ার কারিগর, দেশ গড়ার কারিগর, তাদের পেনশনের টাকাটা চাকরি শেষ হওয়ার পরই তাদেরকে পেনশনের টাকাটা দিয়ে দেন। কারণ তারা অফিসে অফিসে ঘুরতে হয়, এবং যে পরিমাণ তারা অবহেলায়, অবজ্ঞার জীবনযাপন করতে হয়, এর থেকে মরে যাওয়া ভালো। মাঝে মাঝে 500 টাকা, 1000 টাকা ধার করে চলতে হয়, চলতে হয় না? এই শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদেরকে, একটা মানুষ মরে গেলে পেনশনের টাকা পেয়ে লাভ আছে? লাভ আছে? পেনশনের টাকাটা চাকরি শেষ হওয়ার পর দিয়ে দেন, সেজন্য অন্তত চিকিৎসাটা যথাযথভাবে করতে পারে। একটা মানুষ 30 বছর, 40 বছর দেশকে সেবা দিল, আপনি তাকে পেনশনের টাকাটাও বুঝাই দিচ্ছেন না। সেজন্য এই সরকার যেন আগামী বাজেটে পেনশনের টাকা চাকরি শেষ হওয়ার 1 মাসের মধ্যে যেন পেনশনের টাকাটা ক্লিয়ার করে দেয়, সেই ব্যবস্থা যেন এই সরকার নেয়। প্রিয় মেঘনা উপজেলাবাসী, আপনাদেরকে আহ্বান থাকবে, আপনারা আমাদের সংগঠনটাকে আপনারা একটু সুদৃঢ় করেন। আমাদের সংগঠনে আসলে আপনি চাঁদাবাজির ভাগ পাবেন না, আমরা টেন্ডারবাজি আপনাকে করতে দিতে পারবো না, আপনার নিজের পয়সা খরচ করে এই প্রোগ্রাম করতে হবে। কিন্তু আমরা বলতে পারি, আমরা একটা স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং কল্যাণধর্মী একটা বাংলাদেশে রূপান্তর করব, যেই দেশে আমাদের পুলিশ ভাইয়েরা ম্যানেজ করার কালচারে ঘুষ খাইতে হবে না, যেই দেশের আমার পুলিশ ভাইদের পোস্টিং প্রমোশনের জন্য ঘুষ দিতে হবে না, যেই দেশে মন্ত্রী এমপির তদবিরে চাকরি পাইতে হবে না, নিজের যোগ্যতায় চাকরি যেন পায়, আমরা সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। যেই দেশে পুলিশ ভাইদের পোস্টিং এর জন্য 2 লাখ টাকা, 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে না। এখানে প্রত্যেকটা পুলিশ ভাইকে জিজ্ঞেস করে দেখেন পোস্টিং এর জন্য টাকা লাগে, তারা হয়তো বলবে না, এগুলো আমরা জানি। কষ্ট করে বলে, দুঃখ করে বলে, ভাই বেতনই পাই কয় টাকা? 30,000 টাকা বেতন পাই, যদি পোস্টিং চাই বলে 3 লাখ টাকা দিতে হবে। এই দেশটা আমরা চাই প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী তারা স্ব পেশায় যাবে। সেজন্য আমরা এই দেশটা করতে চাই। আপনারা আমাদের সবাইকে হেল্প করবেন কিনা? ইনশাআল্লাহ। আপনারা আগে আসবেন কিনা? মেঘনা উপজেলাকে এনসিপির দুর্গ হিসাবে গড়ে তুলবেন কিনা? ওই পুরো বাংলাদেশে কোন উপজেলা আছে? কোন উপজেলা আছে? এই কুমিল্লাতে কোন উপজেলা আছে? সেই উপজেলা আরো জোরে এনসিপির দুর্গ সারা দেশে, থেকে তেতুলিয়া, গুমসু থেকে পাথরিয়া, যুব শক্তি, ছাত্র শক্তি, এনসিপি দুর্গ হবে। আগামীবার জিতবে কারা? সংসদে আবার যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই মেঘনা উপজেলা এনসিপির দুর্গ হিসাবে জনগণের কমিটমেন্ট নিয়ে, ম্যান্ডেট নিয়ে আগামীবার ইনশাআল্লাহ মেঘনা থেকে এনসিপি সংসদে যাবে।